তাহলে বাংলাদেশ থার্ড পার্টি আন্তর্জাতিক সংস্থাগুলিকে যেমন ইউনাইটেড নেশনস বা ওয়ার্ল্ড ব্যাংককে যুক্ত করতে পারে। এটি নিয়মিতভাবে করতে হয় কারণ নদীগুলিতে পলি জমা অব্যাহত থাকে এবং ভারতের মধ্যে বিদ্যমান পানি বন্টন চুক্তি পরিষ্কার এবং সমতার সাথে করতে হবে। কিন্তু ডাউনস্ট্রিমে বাদ দিলে পানি আবারও ওভারফ্লো করে আমাদের এলাকায় প্লাবিত করবে, তাই এটা কোনো সলিউশন না। গত 21শে আগস্ট ভারত কর্তৃক বাঁধ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের স্মরণকালের অন্যতম ভয়াবহ হরকা বান বা ফ্ল্যাশ ফ্লাড আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেশের পূর্বাঞ্চলে 30 লক্ষাধিক মানুষকে সরাসরি এবং পুরো দেশকে পরোক্ষভাবে আক্রান্ত করেছে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বছরের পর বছর ধরে আমাদের দেশ এরকম প্রাকৃতিক ও বন্ধু সৃষ্ট দুর্যোগের কবলে পড়ছে। এখন প্রশ্ন, আমাদের কি কিছুই করার নেই? বসে বসে দেখা ছাড়া কিংবা বন্যার ভালো দিক সুরসুর করে বলা ছাড়া? আছে, অবশ্যই করার আছে। কিভাবে দুর্যোগ মোকাবিলা করব, কি করলে ভবিষ্যতে এরকম দুর্যোগের আর পুনরাবৃত্তি ঘটবে না, এবং কি ব্যবস্থা নিলে আমাদের দেশের মৃতপ্রায় নদীগুলোকে আমরা আবার ফিরে পাবো, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভারত কর্তৃক দেওয়া বাঁধ বন্যা পরিস্থিতিকে যে অনেক গুণ খারাপ করে দিচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্বাভাবিক নদীর প্রবাহতে বাঁধ দিলে ধীরে ধীরে নদীর তলদেশে পলি জমা হয়। এতে বছরের পর বছর ধরে পানির উচ্চতা বাড়তেই থাকে। একে বলা হয় ব্যাক ওয়াটার ইফেক্ট। আর এবারের মতো যখন আর পানি ধরে রাখা সম্ভব হয় না, তখন সেই বিপুল পরিমাণ পানি ডাউনস্ট্রিমে এসে তীব্র বন্যার সৃষ্টি করে। এখানে বাংলাদেশ ও ভারত তাদের নিজেদের মধ্যে 50টি নদী শেয়ার করে। ফেসবুকের মাধ্যমে জানা যায় এর মধ্যে 30টিতে বাঁধ রয়েছে ভারতের, যদিও এই তথ্যটি নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশে হওয়া এই দুর্যোগের পিছনে বাঁধ সংক্রান্ত সমস্যা মূলত 3টা কি রিজনে। নাম্বার 1, ল্যাক অফ ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টস। যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট বা পানি বন্টন চুক্তি রয়েছে, যেমন গঙ্গা ওয়াটার ট্রিটি, তবুও দুটি দেশের মধ্যে অনেক নদী রয়েছে যেখানে কোনো ফর্মাল ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টস বা ফ্লাড সিজনে ড্যাম ম্যানেজমেন্টের জন্য কোনো প্রোটোকল নেই। নাম্বার 2, সাডেন রিলিজ অফ ওয়াটার ফ্রম ড্যামস। ভারতে প্রায়ই হেভি রেইনসের সময় ড্যামস থেকে পানি ছেড়ে দেওয়া হয় ড্যাম ওভারফ্লো প্রতিরোধ করার জন্য, কিন্তু এটি বাংলাদেশে ডাউনস্ট্রিম ফ্ল্যাশ ফ্লাডস সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সাডেন ওয়াটার রিলিজ বা ইনঅ্যাডিকুয়েট কমিউনিকেশনের কারণে প্রস্তুতির জন্য খুবই অল্প সময় পায়। নাম্বার 3, লিমিটেড কোঅর্ডিনেশন। দুটি দেশের মধ্যে ওয়াটার লেভেলস, ড্যাম ম্যানেজমেন্ট এবং রেইনফল প্যাটার্নসের উপর কোঅর্ডিনেশন এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের অভাব ফ্লাড ম্যানেজমেন্ট এফোর্টসকে অত্যন্ত কঠিন করে তোলে। ডিলেড কমিউনিকেশন ডাউনস্ট্রিম এলাকাকে সম্পূর্ণ অন্ধকারে রাখে দুর্যোগের সময়। এখন দেখি আমাদের দেশে মূলত বন্যা হয় কী কী কারণে। নাম্বার 1, কমন ডাউনস্ট্রিম। সাউথ ইস্ট এশিয়াতে বড় বড় নদীর বেশিরভাগেরই ডাউনস্ট্রিম বাংলাদেশে। অতিবৃষ্টি তাই এদেশে বন্যার অন্যতম কারণ। নাম্বার 2, ক্রস বর্ডার। হিমালয়াজের স্নো আর আইস মেল্টিংয়ের কারণে গাঙ্গোত্রী হিমবাহে ফ্লো অনেক বেড়ে যায়। নাম্বার 3, কন্টিনেন্টাল। এল নিনো এর মতো মহাদেশীয় ঘটনা। এল নিনো নিয়ে পৃথক একটি ভিডিও করা সম্ভব, সামনের কোনো ভিডিওতে এ নিয়ে হয়তো বলবো। নাম্বার 4, বেআইনি নদী শাসন। নদীগুলোর তীব্র নাব্যতা সংকট, বেআইনিভাবে বাদ দেওয়া, নদী দখল, নদী ভরাট, এগুলো হচ্ছে মেজর রিজনস। এরপরে আসে অ্যাক্সেলারেটরি ফ্যাক্টরস, যেগুলো সরাসরি বন্যার কারণ না, কিন্তু এই বন্যার অবস্থাকে আরও খারাপ করে ফেলে, যেমন উন্নত ইনফ্রাস্ট্রাকচার, ড্রেনেজ কনজেশন, ব্যাকওয়াটার ইফেক্ট, ডিফরেস্টেশন, নাব্যতা সংকট ইত্যাদি। এখন মেজর প্রশ্ন হচ্ছে, এই সকল বন্যা আমরা প্রতিরোধ করব কিভাবে? যেহেতু আমাদের দেশের বেশিরভাগ নদী আমরা শেয়ার করি ভারতের সাথে, তাই তাদের সাথে আগে আমাদের কূটনৈতিক আলোচনায় বসতে হবে। ইমপ্রুভড বাইল্যাটারাল কোঅপারেশন, ইনহ্যান্স ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টস। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান পানি বন্টন চুক্তি পরিষ্কার এবং সমতার সাথে করতে হবে, যাতে ফ্লাড ম্যানেজমেন্টের জন্য ভালো প্রভিশনস রাখা যায়। এই অ্যাগ্রিমেন্টসে ড্যাম অপারেশনসের জন্য স্পষ্ট প্রোটোকলস থাকতে হবে। হেভি রেইনফলের সময় এবং মেজর রিলিজের আগে দ্বিপাক্ষিক পরামর্শ করতে হবে। জয়েন্ট রিভার বেসিন ম্যানেজমেন্ট। যৌথ রিভার বেসিন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা উচিত, যা রিয়েল টাইমে ওয়াটার ফ্লোস, ড্যাম অপারেশনস এবং ফ্লাড ম্যানেজমেন্ট তদারকি করতে পারে। এই কমিটিগুলো ওয়েদার প্যাটার্নস পর্যবেক্ষণ করতে পারে, ড্যাম রিলিজের সমন্বয় করতে পারে এবং ডাউনস্ট্রিমে বাংলাদেশে ফ্লাডের প্রভাব কমাতে সাহায্য করতে পারে। রিয়েল টাইম ডেটা শেয়ারিং অ্যান্ড মনিটরিং। ক্রিয়েট এ জয়েন্ট আর্লি ওয়ার্নিং সিস্টেম। একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার যেখানে ভারত ড্যাম লেভেলস,
রেইনফল এবং ওয়াটার রিলিজেসের রিয়েল টাইম ডেটা বাংলাদেশের সাথে শেয়ার করবে। এবার কিন্তু এত বড় দুর্যোগ আসলে হয়েছে তো এই ইনফরমেশন শেয়ার না করার কারণে। এটি বাংলাদেশকে সম্ভাব্য ফ্লাডের জন্য প্রস্তুতি নিতে প্রয়োজনীয় সময় দেবে। স্যাটেলাইট এবং হাইড্রোলজিক্যাল মনিটরিং, নদীর প্রবাহ, ওয়াটার লেভেলস এবং সীমান্তবর্তী রেইনফল পর্যবেক্ষণ করতে স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করা উচিত। বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করতে পারে এই প্রযুক্তিগুলোকে অ্যাক্সেস করার জন্য। ডিপ্লোম্যাটিক এফার্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়েশন, ডিপ্লোম্যাটিক ডায়ালগ, বাংলাদেশ তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে পারে ভারতের সাথে দায়িত্বশীল ড্যাম ম্যানেজমেন্টের দিকে চাপ দেওয়ার জন্য। নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং প্রযুক্তিগত বিনিময় ট্রাস্ট গড়ে তুলতে এবং স্মুথ কোঅর্ডিনেশন নিশ্চিত করতে সাহায্য করবে। এনগেজমেন্ট অফ থার্ড পার্টি মিডিয়েটর্স, যদি দ্বিপাক্ষিক আলোচনাগুলি সন্তোষজনকভাবে অগ্রসর না হয় তাহলে বাংলাদেশ থার্ড পার্টি আন্তর্জাতিক সংস্থাগুলিকে যেমন ইউনাইটেড নেশনস বা ওয়ার্ল্ড ব্যাংককে যুক্ত করতে পারে, যে আলোচনায় সহায়তা করতে পারে বা ট্রান্সবাউন্ডারি ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ দিতে পারে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশ ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরির দিকে মনোনিবেশ করতে পারে, যেমন ফ্লাড প্রুফ এমব্যাঙ্কমেন্টস এবং রিভার ট্রেনিং ওয়ার্কস, বিশেষত সেই এলাকায় যা ভারতের আপস্ট্রিম রিলিজেসের কারণে ফ্ল্যাশ ফ্লাডসের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। রিজার্ভয়ার অ্যান্ড রিটেনশন বেসিনস, বাংলাদেশ তার নিজস্ব ওয়াটার রিটেনশন স্ট্রাকচারস নির্মাণের দিকেও মনোনিবেশ করতে পারে, যাতে সাডেন রিলিজের সময় অতিরিক্ত পানি সংরক্ষণ করা যায় ভারতের ড্যামস থেকে যেগুলোকে ছাড়া হয়। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পয়েন্টে আরেকটু মনোনিবেশ করা যাক। অনেকে বলছেন আমাদের নিজেদের বাদ দেওয়ার কথা, কিন্তু ডাউনস্ট্রিমে বাদ দিলে পানি আবারও ওভারফ্লো করে আমাদের এলাকায় প্লাবিত করবে, তাই এটা কোনো সলিউশন না। বাংলাদেশের বন্যা পরিস্থিতি উন্নয়ন করতে যে দুইটা জিনিস মুখ্য ভূমিকা রাখতে পারে তার মধ্যে একটা হলো রিভার চ্যানেলাইজেশন অ্যান্ড ড্রেজিং, নদীভিত্তিক বন্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং মেথড। এই মেথড নদী প্রবাহ উন্নত করতে, পানির উপচে পড়া রোধ করতে এবং বন্যার ঝুঁকি হ্রাস করতে নদীর চ্যানেলগুলিকে পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণে কনসেন্ট্রেট করে, বিশেষত সেই এলাকায় যেখানে নদীগুলি অতিরিক্ত পলি জমা বা স্বাভাবিকভাবে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার কারণে প্রায়শই প্লাবিত হয়। নদী চ্যানেলাইজেশন হলো একটি নদীর প্রাকৃতিক প্রবাহ বা আকার পরিবর্তন করা, যাতে পানির প্রবাহ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর লক্ষ্য হলো বন্যা হ্রাস করা, নৌ পরিবহন উন্নত করা এবং বন্যাপ্রবণ অঞ্চল থেকে পানি সরিয়ে নেওয়া। চ্যানেলাইজেশন কয়েকটা ভিন্ন কৌশল ব্যবহার করে করা যেতে পারে। নদী চ্যানেলাইজেশনের প্রধান কৌশলসমূহের মধ্যে একটা হলো নদী সোজা করা। প্রাকৃতিক নদীগুলোতে প্রায়ই বক্রাকার পথ থাকে যা পানির প্রবাহকে ধীর করে দেয় এবং ভারী বৃষ্টিপাতের সময় বাধা সৃষ্টি করতে পারে। নদী সোজা করলে প্রবাহের হার বৃদ্ধি পায়, ফলে পানি দ্রুত ডাউনস্ট্রিমে সরতে পারে এবং নির্দিষ্ট এলাকায় বন্যার সম্ভাবনা হ্রাস পায়। চ্যানেল গভীর ও প্রশস্ত করা, নদীর তলদেশ খনন করে এটিকে গভীর করা বা চ্যানেলগুলোকে প্রশস্ত করা হলে নদীর পানি বহন ক্ষমতা বৃদ্ধি পায়। এটি আরও বেশি পানি নদীতে প্রবাহিত করতে দেয় এবং এতে পানির উপচে পড়ার ঝুঁকি কমে, যা বর্ষাকালে বা আপস্ট্রিংয়ের বাঁধ থেকে প্রচুর পানি ছাড়ার সময় বিশেষভাবে কাজে লাগে। কাট অফ তৈরি করা, কিছু ক্ষেত্রে নতুন একটি চ্যানেল বা কাট অফ তৈরি করা হয় যা অত্যন্ত বক্রাকার নদীর অংশকে বাইপাস করে। এই কাট অফগুলি নদীর দৈর্ঘ্য কমায় এবং পানি প্রবাহের এফিসিয়েন্সি বাড়ায়। লেভি বা বাঁধ নির্মাণ, নদীর পাশ দিয়ে লেভি বা উঁচু পাড় নির্মাণ করা হয়। এই উঁচু পাড় বা বাঁধগুলি উচ্চ প্রবাহের সময় পানিকে চ্যানেলের মধ্যে রাখতে সহায়তা করে এবং বন্যার ঝুঁকি আরও কমায়। নদী চ্যানেলাইজেশনের সুবিধা হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি প্রবাহ উন্নত এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা। কিন্তু এই চ্যানেলাইজেশনেরও কিছু চ্যালেঞ্জ আছে। প্রথমে আসি পরিবেশগত প্রভাব। একটি নদী চ্যানেলাইজ করা হলে লোকাল ইকোসিস্টেমের উপর প্রভাব পড়তে পারে, যেমন প্রাকৃতিক পানির প্রবাহ পরিবর্তন, মাছের স্থানান্তর ব্যাহত করা এবং জীববৈচিত্র্য হ্রাস করা। এটি নদীর তীরভূমি ক্ষয় বা অবক্ষয়ের কারণও হতে পারে। বন্যার ঝুঁকি স্থানান্তর, চ্যানেলাইজেশন প্রায়ই বন্যার ঝুঁকিকে ডাউনস্ট্রিমে সরিয়ে দেয়, যা অন্যান্য এলাকায় নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। সঠিক পরিকল্পনা ছাড়া চ্যানেলাইজ করা নদীগুলোকে নদীপথের আরও নিচে গুরুতর বন্যার কারণ হতে পারে। ড্রেজিং হলো নদী, হ্রদ, বন্দর বা অন্যান্য জলাশয়ের তলদেশ থেকে জমে থাকা পলি এবং আবর্জনা সরানোর প্রক্রিয়া। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ড্রেজিং নদীর গভীরতা বৃদ্ধি করে, ফলে এটি আরও বেশি পানি বহন করতে পারে এবং বন্যার সম্ভাবনা হ্রাস পায়। এখন প্রশ্ন আসতে পারে, এই ড্রেজিংয়েরই কেন প্রয়োজন? প্রথম কারণ, পলি জমা। নদীগুলি বিশেষ করে বাংলাদেশের মতো ডেল্টার অঞ্চলে প্রচুর পরিমাণে পলি বহন করে, যা সময়ের সাথে নদীর তলদেশে জমা হয়। এটি নদীর গভীরতা হ্রাস করে, পানি বহন করার ক্ষমতা কমিয়ে দেয় এবং ভারী বৃষ্টিপাতের সময় উপচে পড়ার ঝুঁকি বাড়ায়। এবং ভূমিক্ষয় নিয়ন্ত্রণ, দুই পাড়ের বাঁধ ধসে গিয়ে যে ভূমিক্ষয় হয় সেটা এই ড্রেজিং অনেকাংশে হ্রাস করে ফেলে। এখন আসি ড্রেজিংয়ের ধরনসমূহ নিয়ে। মেকানিক্যাল ড্রেজিং, এর মধ্যে রয়েছে খনন যন্ত্র, ক্ল্যামশেল ড্রেজার বা ব্যাকহো ব্যবহার করে নদীর তলদেশ থেকে পলি ফিজিক্যালি অপসারণ করা। এই পদ্ধতি প্রায়শই ছোট নদীগুলির জন্য
বা যেখানে হাই অ্যাকুরেসি প্রয়োজন সেখানে ব্যবহৃত হয়। হাইড্রোলিক ড্রেজিং সাকশন ইকুইপমেন্ট ব্যবহার করে নদীর তলদেশ থেকে পলি শুষে ফেলা হয় এবং এটি পাইপের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করা হয়। হাইড্রোলিক ড্রেজিং বড় নদীগুলির জন্য বেশি উপযুক্ত এবং এটি প্রায়শই প্রশস্ত অগভীর এলাকায় ব্যবহৃত হয়। কাটার হেড ড্রেজিং হাইড্রোলিক ড্রেজিংয়ের একটি বিশেষ ধরনের, যা পলি ভাঙতে একটি ঘূর্ণায়মান কাটা ব্যবহার করে, তারপর এটি শুষে নেওয়া হয়। এই কৌশলটি কম্প্যাক্ট বা কঠিন পদার্থ অপসারণে কার্যকর। ড্রেজিংয়ের সুবিধা হচ্ছে নদীর ক্ষমতা বৃদ্ধি। ড্রেজিং নদীকে গভীর করে তোলে, ফলে এটি উপচে পড়া ছাড়াই আরও বেশি পানি বহন করতে পারে। বাধা প্রতিরোধ পলি এবং আবর্জনা অপসারণের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি পায়। ক্ষয় নিয়ন্ত্রণ নিয়মিত ড্রেজিং নদীর তীরকে স্থিতিশীল রাখতে সহায়তা করে, জমির ক্ষতি এবং অবকাঠামোর ক্ষতি প্রতিরোধ করে। কিন্তু ড্রেজিংয়েরও অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ হলো উচ্চ খরচ। ড্রেজিং একটা ব্যয়বহুল প্রক্রিয়া, যা যন্ত্রপাতি এবং শ্রমে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এটি নিয়মিতভাবে করতে হয় কারণ নদীগুলিতে পলি জমা অব্যাহত থাকে। এটার কিছু পরিবেশগত প্রভাবও আছে। ড্রেজিং জলজ বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে, মাছের আবাসস্থলকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পলিতে আটকে থাকা দূষণকারী পদার্থ মুক্ত করতে পারে। পরিবেশ ক্ষতি কমানোর জন্য সাবধানতার সাথে পরিচালনা করা প্রয়োজন। এখন আসি বাংলাদেশে প্রযোজ্যতা নিয়ে। বাংলাদেশে নদী চ্যানেলাইজেশন এবং ড্রেজিং অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ দেশটি নদীভিত্তিক বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে এবং ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনার মতো নদীগুলি প্রচুর পলি বহন করে। এরপরে আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, ফ্লাড ডাইভারশন চ্যানেলস। ফ্লাড ডাইভারশন চ্যানেলস বা খাল খনন করা হলো নির্মিত জলপথ, যা অতিরিক্ত বন্যার পানি ঝুঁকিপূর্ণ এলাকাগুলি যেমন শহর, গ্রাম বা কৃষিজমি থেকে নিরাপদ স্থানগুলিতে, যেমন কোনো একটা রিজার্ভার, হ্রদ বা কম জনসংখ্যাযুক্ত এলাকায় পুনর্নির্দিষ্ট করতে ডিজাইন করা হয়। এই চ্যানেলগুলি বন্যা ব্যবস্থাপনার কৌশল হিসেবে কাজ করে। ভারী বৃষ্টিপাত বা আপস্ট্রিম বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়ার প্রভাব কমাতে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ফ্লাড ডাইভারশন চ্যানেলস কিভাবে কাজ করে? ফ্লাড ডাইভারশন চ্যানেলগুলি সাধারণত প্রাকৃতিক নদী বা জলাশয়ের সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়। যখন নদীর পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়, তখন অতিরিক্ত পানির একটি অংশ এই ডাইভারশন চ্যানেলগুলিতে সরানো হয়, যা নিরাপদভাবে পানির বন্যাপ্রবণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। এই চ্যানেলগুলি প্রায়ই রিটেনশন বেসিন, ফ্লাড প্লেন বা নির্দিষ্ট এলাকার দিকে পরিচালিত হয়, যেখানে বন্যার পানি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে বা সাময়িকভাবে সংরক্ষণ করা যেতে পারে। তারপর পানির স্তর কমে গেলে পুনরায় নদী ব্যবস্থায় ছাড়া হয়। ফ্লাড ডাইভারশন চ্যানেলসের প্রধান উপাদান সময়ের মধ্যে হলো ইনটেক স্ট্রাকচার্স। এগুলো নদীর স্ট্র্যাটেজিক পয়েন্টসে নির্মিত হয় অতিরিক্ত পানি ডাইভারশন চ্যানেলে প্রবাহিত করার জন্য। ইনটেক স্ট্রাকচার প্রায়শই গেট বা ভালভ দিয়ে সজ্জিত থাকে, যা বর্তমানে পানির স্তরের উপর ভিত্তি করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে খোলা বা বন্ধ করা যেতে পারে। ডাইভারশন চ্যানেল, এই চ্যানেলটি একটি কৃত্রিমভাবে নির্মিত জলপথ, যেটা সাধারণত বড় পরিমাণের পানি পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়। আউটফল স্ট্রাকচারস, ডাইভারশন চ্যানেলের শেষের দিকে আউটফল স্ট্রাকচারগুলি পানি নিরাপদভাবে নির্ধারিত নিরাপদ স্থানে, যেমন কোনো একটা রিটেনশন বেসিন বা রিজার্ভার বা অন্য কোনো জলাশয়ে নিঃসরণ করে। এই আউটফল এলাকাগুলি খুবই সাবধানতার সাথে নির্বাচন করা হয়, যাতে পানি অন্য কোনো ঝুঁকিপূর্ণ অঞ্চলে বন্যা সৃষ্টি না করে। রিটেনশন বেসিনস বা ফ্লাড প্লেনস, এগুলি নিম্নভূমির এলাকা, যা বন্যার পানি সাময়িকভাবে সংরক্ষণ বা ছড়িয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়, যা মাটিতে প্রবাহিত হতে দেয় বা পানির স্তর কমে গেলে ধীরে ধীরে নদীতে ফিরে যেতে দেয়। এই ডাইভারশন চ্যানেলের জন্য কিছু চ্যালেঞ্জেস রয়েছে, যেমন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ। ফ্লাড ডাইভারশন চ্যানেল নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। নির্মাণে বড় পরিমাণে মাটি স্থানান্তর, কংক্রিটের কাজ এবং জটিল নিয়ন্ত্রণ কাঠামো স্থাপন অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও চ্যানেলগুলি পরিষ্কার রাখা এবং কার্যকরভাবে কাজ করার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। পরিবেশগত প্রভাব, প্রাকৃতিক প্রবাহ থেকে পানি পুনর্নির্দেশিত করার ফলে পরিবেশগত পরিণতি হতে পারে। ফ্লাড ডাইভারশন চ্যানেলগুলি নদীর প্রাকৃতিক প্রভাব পরিবর্তন করতে পারে, মাছের অভিবাসন প্যাটার্নকে প্রভাবিত করতে পারে এবং স্থানীয় ইকোসিস্টেমগুলোকে বিঘ্নিত করতে পারে। পরিকল্পনার সময় এই প্রভাবগুলি মূল্যায়ন এবং হ্রাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ব্যবহার ও বাস্তুচ্যুতি, ফ্লাড ডাইভারশন চ্যানেল নির্মাণের জন্য বড় পরিমাণ ভূমি প্রয়োজন হতে পারে, যা কৃষিজমি বা বন্যপ্রাণীর আবাসস্থল স্থানান্তরিত করতে পারে। বিঘ্ন কমানোর জন্য যত্নশীল পরিকল্পনা এবং ভূমি অধিগ্রহণ কৌশল প্রয়োজন। এটা ছিল প্রথম পার্ট। আমাদের দেশের জন্য এখন অত্যন্ত সংকটময় এক সময়। চলুন সবাই এগিয়ে আসি। সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সাহায্য করি। আসুন্না ফাউন্ডেশন সহ আর অনেক সংস্থা বন্যায় দুর্গতদের জন্য এগিয়ে আসছে। আমরা তাদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিই। যে যেভাবেই পারি এই কর্মকাণ্ডে অংশ নিই। আল্লাহ আমাদের হেফাজত করুন। ধন্যবাদ সবাইকে।